মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে অনেকের মনে একটি প্রশ্ন ঘুরছে, ইরান কি সত্যিই একা যুদ্ধ করছে? অনেকেই মনে করেন এই যুদ্ধের সমীকরণ খুবই সহজ। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, আর অন্যদিকে শুধু ইরান। খবরের শিরোনামেও আমরা সাধারণত দেখি মিসাইল হামলা, ড্রোন আক্রমণ বা বিমান হামলার খবর। বিশ্লেষকের মতে ইরান পুরোপুরি একা নয়, এর পেছনে বিশ্বের দুই বড় শক্তি রাশিয়া ও চীন পরোক্ষভাবে ভূমিকা রাখছে, আর এখানেই যুদ্ধের কৌশলগত হিসাব অনেকটাই বদলে যায়। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে ইরান খুব নির্ভুলভাবে বিভিন্ন জায়গায় মিসাইল হামলা চালাচ্ছে। তারা মূলত সামরিক ঘাঁটি, গোয়েন্দা স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে আঘাত করছে। কিন্তু এমন নির্ভুল হামলা চালানোর জন্য শুধু মিসাইল থাকলেই হয় না, দরকার হয় রিয়েল টাইম গোয়েন্দা তথ্যের। উদাহরণ হিসেবে বলা যায় স্যাটেলাইট থেকে লক্ষ্যবস্তু শনাক্ত করা, সমুদ্রে থাকা যুদ্ধ জাহাজ বা অন্যান্য জাহাজের অবস্থান জানা, কিংবা শত্রুপক্ষের রাডারের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া। প্রশ্ন হলো, ইরানের কি এত বড় স্যাটেলাইট নেটওয়ার্ক আছে? সাধারণভাবে বলা হয় ইরানের নিজস্ব স্যাটেলাইট ব্যবস্থা সীমিত। তাই অনেক বিশ্লেষকের ধারণা এই ধরনের তথ্যের একটি বড় উৎস হতে পারে রাশিয়া। রাশিয়ার কাছে উন্নত সামরিক গোয়েন্দা প্রযুক্তি ও স্যাটেলাইট ব্যবস্থা রয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ইরান রাশিয়াকে বিপুল সংখ্যক ড্রোন সরবরাহ করেছিল। এখন ধারণা করা হচ্ছে সেই সম্পর্কের প্রতিদান হিসেবে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করতে পারে। সহজভাবে বললে ইরান যুদ্ধক্ষেত্রে চাপ সৃষ্টি করছে আর রাশিয়া তথ্যগত সহায়তা দিচ্ছে, এমন ধারণা অনেক বিশ্লেষকের। চীনের ভূমিকা আবার একটু ভিন্ন ধরনের। চীন সাধারণত সরাসরি যুদ্ধে অংশ নেয় না, তাদের কৌশল হলো নীরবে প্রভাব বাড়ানো। তারা প্রায়ই অর্থনৈতিক সহায়তা, কূটনৈতিক সমর্থন, প্রযুক্তি সহযোগিতা বা সামরিক সরঞ্জাম দিয়ে অংশীদার দেশগুলোকে শক্তিশালী করে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে ইরান উন্নত অ্যান্টিশিপ মিসাইল এবং সংঘবদ্ধ হাইপারসনিক প্রযুক্তির ক্ষেত্রেও অগ্রগতি অর্জন করেছে। এসব অস্ত্র বিশেষভাবে নৌবাহিনীর বিরুদ্ধে ব্যবহার করার জন্য তৈরি করা হয়। চীন সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়াতে চায় না, কিন্তু মধ্যপ্রাচ্যে পশ্চিমা প্রভাব কমে গেলে চীনের কৌশলগত সুবিধা বাড়তে পারে। অনেক বিশ্লেষক এই সংঘাতকে একটি স্তর ভিত্তিক শক্তির কাঠামো হিসেবেও ব্যাখ্যা করেন। নিচের স্তরে রয়েছে বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠী ও মিলিশিয়া, তার উপরে রয়েছে ইরান, আর এর উপরে বড় শক্তি হিসেবে রয়েছে রাশিয়া ও চীন। অর্থাৎ এই যুদ্ধ শুধু একটি দেশের লড়াই নয়, বরং বড় শক্তিগুলোর পরোক্ষ প্রতিযোগিতার অংশ। এই সংঘাতের প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই, অর্থনীতি ও ভূ রাজনীতিতেও এর প্রভাব পড়ছে। জ্বালানি বাজারেও বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। একসময় অনেক দেশকে রাশিয়ার তেল না কিনতে বলা হয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে অনেক দেশ আবার সেই তেল কিনতে আগ্রহ দেখাচ্ছে। সব মিলিয়ে অনেক বিশ্লেষকের ধারণা এই যুদ্ধ শেষ হলেও বিশ্ব রাজনীতি আগের মতো থাকবে না। নতুন একটি ভূ রাজনৈতিক বাস্তবতা তৈরি হচ্ছে, আর সেই নতুন বাস্তবতার গল্প শুধু ওয়াশিংটন বা তেল আবিব নয়, তেহরান, বেইজিং এবং মস্কো লিখছে। প্রতিশোধের অভিযানে মার্কিন বাহিনীর বড় ক্ষতির দাবি ইরানের। ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র জানিয়েছেন, প্রতিশোধমূলক সামরিক অভিযানে মার্কিন বাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। তার মতে, ইরানের সশস্ত্র বাহিনীর এই অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও সৈন্যরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মুখপাত্র জানান, 24 ঘন্টায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে শক্তিশালী হামলা চালানো হয়েছে। তেহরানের দাবি, এসব হামলায় 2 শতাধিক মার্কিন সেনা নিহত অথবা আহত হয়েছে। এই হামলাগুলো অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে চালানো হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামো ও গুরুত্বপূর্ণ সরঞ্জামের অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ইরানের দেয়া তথ্য অনুযায়ী পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস 5th ফ্লিট এ হামলায় অন্তত 21 জন মার্কিন সেনা নিহত হয়েছে। এছাড়া আরও অনেক সেনা গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত আল ধাফরা এয়ারবেস বিমান ঘাঁটিতে চালানো হামলায় প্রায় 200 জন মার্কিন সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে ইরান। শুধু সামরিক ঘাঁটি নয়, পারস্য উপসাগরের উত্তর অংশে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি তেলবাহী ট্যাঙ্কারেও হামলা চালিয়েছে ইরানি বাহিনী। তাদের দাবি, এই হামলাটিও সফলভাবে সম্পন্ন হয়েছে। এর আগে গত 28 ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডারকে হত্যার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। ইরান বলছে, সাম্প্রতিক হামলাগুলো সেই অভিযানের সরাসরি পাল্টা জবাব। এই প্রতিক্রিয়ায় ইরানের সশস্ত্র বাহিনী দখলকৃত অঞ্চল এবং প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। খাতাম আল আনবিয়া সদর দপ্তর জানিয়েছে, ইরানের বিভিন্ন সামরিক ইউনিটের অপারেশন পরিকল্পনা ও সমন্বয়ের দায়িত্ব তাদের উপরই থাকে। তাদের দাবি, প্রতিশোধমূলক এইসব আক্রমণ অত্যন্ত সুপরিকল্পিতভাবে পরিচালনা করা হয়েছে।
ভূখণ্ড ব্যবহার করতে দিলেই হামলা, প্রতিবেশী দেশগুলোকে ইরানের কড়া হুঁশিয়ারি। প্রতিবেশী দেশগুলোর উদ্দেশ্যে এবার কঠোর বার্তা দিয়েছে ইরান। তেহরান স্পষ্ট করে বলেছে, আঞ্চলিক কোনো দেশ যদি ইরানের শত্রুদের নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেয়, তাহলে সেই দেশগুলোর ওপরেও হামলা চালানো হতে পারে এবং এমন আক্রমণ অব্যাহত থাকবে। এই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের কট্টরপন্থী বিচার বিভাগের প্রধান ও অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদের সদস্য গোলাম হোসেন মোহসেনি। বার্তা সংস্থা এজেন্স ফ্রান্স প্রেস এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর কাছে থাকা তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের কিছু দেশ সরাসরি বা পরোক্ষভাবে তাদের ভূখণ্ড শত্রুপক্ষকে ব্যবহারের সুযোগ দিচ্ছে। মোহসেনি বলেন, যেসব জায়গা থেকে ইরানের বিরুদ্ধে হামলার জন্য সহায়তা, সরঞ্জাম বা সুবিধা দেওয়া হচ্ছে, সেসব স্থানকে ইরান লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে। তিনি আরও বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ইরান এ ধরনের লক্ষ্যবস্তুতে শক্তিশালী হামলা চালিয়ে যাবে। এদিকে বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC। বাহরাইনে জুফায়ের ঘাঁটি লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। IRGC বলেছে, কাশ্মীর একটি পানির প্ল্যান্টের ওপর মার্কিন হামলার জবাবে হিসেবে এই হামলা চালানো হয়েছে। মার্কিন ঘাঁটিতে হামলায় ইরানকে কি তবে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া? মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোর অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া। এর ফলে উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর ওপর হামলার পরিকল্পনা করতে তেহরানের জন্য অনেক সুবিধা হচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তাদের বরাতে এমন তথ্য প্রকাশ করেছে দ্য ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদন অনুযায়ী সংঘাত শুরু হওয়ার পর থেকেই রাশিয়া ইরানকে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক সম্পদের অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে আসছে। এসব তথ্যের মধ্যে রয়েছে মার্কিন যুদ্ধজাহাজ, সামরিক বিমান এবং বিভিন্ন সামরিক ঘাঁটির অবস্থান। একজন মার্কিন কর্মকর্তা বলেন, এই সহায়তাকে বেশ বিস্তৃত একটি প্রচেষ্টা বলেই মনে হচ্ছে। এর আগে দ্য নিউ ইয়র্ক টাইমস এক বিশ্লেষণে জানায়, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলের অন্তত 7টি মার্কিন সামরিক স্থাপনার যোগাযোগ ও রাডার ব্যবস্থার কাছাকাছি থাকা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের এসব হামলার লক্ষ্য ছিল বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব এবং আরব আমিরাতে থাকা মার্কিন ঘাঁটিগুলো। এসব হামলায় স্যাটেলাইট যোগাযোগ টার্মিনাল, রাডার ডোম সহ এমন কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলো উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশ। এই বিশ্লেষণে একটি বড় প্রশ্ন উঠেছে, কিভাবে ইরান এত নিখুঁতভাবে বিভিন্ন দেশে থাকা সংবেদনশীল মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করতে পারছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার দেয়া গোয়েন্দা তথ্য ইরানকে এসব হামলার পরিকল্পনা করতে সাহায্য করছে। কর্মকর্তাদের মতে, যুদ্ধ শুরু হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে মার্কিন বাহিনীর অবস্থান শক্ত করার ক্ষেত্রে ইরানের নিজস্ব সক্ষমতা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বাইরের গোয়েন্দা তথ্য তেহরানের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও চীন এই সংঘাতে তেহরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে বলে এখনো কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক চীনের তুলনায় অনেক বেশি গভীর। 2022 সালে ভ্লাদিমির পুতিন ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করার পর থেকে তেহরান মস্কোর অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে ওঠে। ইরান রাশিয়াকে এমন প্রযুক্তি দিয়েছে যার মাধ্যমে কম খরচে আক্রমণাত্মক ড্রোন তৈরি করা সম্ভব হয়েছে। এই ড্রোনগুলো ইউক্রেনের বিভিন্ন শহরে হামলায় ব্যবহার করা হয়েছে এবং কিয়েভ এর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর বড় ধরনের চাপ তৈরি করেছে। এ বিষয়ে অবগত এক মার্কিন কর্মকর্তা বলেন, রাশিয়ানরা খুব ভালোভাবেই জানে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কি ধরনের সহায়তা দিচ্ছিল, তাই কিছুটা প্রতিশোধ নেওয়ার সুযোগ তারা পেয়ে খুশি হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলার পরও ইরান পিছু হটার কোনো লক্ষণ দেখাচ্ছে না। তেহরান সামরিক স্থাপনা, কূটনৈতিক মিশন এবং জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে ওয়াশিংটন ও তার আঞ্চলিক মিত্রদের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করেছে। সবচেয়ে আলোচিত হামলাগুলোর একটি ছিল কাতারের আল উদেইদ এয়ারবেস, যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এছাড়া রিয়াদ ও কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাসেও ইরানি ড্রোন আঘাত হেনেছে। পাশাপাশি সৌদি আরব ও কাতারের তেল ও গ্যাস অবকাঠামোতেও একাধিক হামলা চালানো হয়েছে। মিসাইলের গর্জন, সাইরেনের শব্দ আর আতঙ্কে জমে থাকা নিঃশ্বাস, সব মিলিয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রের জন্য বিস্ফোরক বাস্তবতা। এবার লক্ষ্য কাতার, আর কেন্দ্রবিন্দুতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি।
এক নাটকীয় হামলায় ইরান সরাসরি আঘাত হেনেছে ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড হেডকোয়ার্টারে, যা কাতারের দোহায় অবস্থিত আল উদেইদ এয়ারবেজে। এই ঘাঁটি পুরো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির মূল কেন্দ্র। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর মধ্যে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়, অন্যটি ঘাঁটির ভেতরে গিয়ে পড়ে। কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটা তা এখনও স্পষ্ট নয়। আল উদেইদ যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের সামরিক অভিযানের নার্ভ সেন্টার। এখান থেকে পরিচালিত হয় আকাশপথে হামলা, সমন্বয় করা হয় মিত্রবাহিনীর অপারেশন এবং বজায় রাখা হয় পুরো অঞ্চলে মার্কিন উপস্থিতি। অর্থাৎ এই ঘাঁটিতে হামলা মানে সরাসরি যুক্তরাষ্ট্রের শক্তির কেন্দ্রে আঘাত। অত্যাধুনিক সমরাষ্ট্রে সজ্জিত ইরানের অস্ত্র ভাণ্ডার, এর শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলের মোকাবিলা করতে তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এবং উৎপাদন কেন্দ্র চিহ্নিত করে তা ধ্বংস করাই এখন মূল লক্ষ্য আমেরিকার। কিন্তু কাজটা অত সহজ নয়। এর কারণ হলো ইরানের ভূগর্ভস্থ মিসাইল সিটি। আমেরিকার নজরদারি উপগ্রহ এবং ড্রোনের চোখ এড়াতে ইরান এক অভিনব ভৌগোলিক কৌশল ব্যবহার করছে। মাটির প্রায় 500 মিটার নিচে গোপনে একটা আস্ত শহর তৈরি করেছে ইরান। সেখানেই মজুদ থাকে তাদের সমরাস্ত্র। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ইরানের জাগ্রস এবং আলবোর্স পর্বতের গভীরে কোনো অজানা লোকেশনেই অবস্থিত এই শহর। সাধারণ মিসাইল বা এয়ার স্ট্রাইকে এই শহর ধ্বংস করা সম্ভব নয়। ইরানের ব্যালিস্টিক মিসাইল শক্তি এখন বিশ্বের অন্যতম শক্তিশালী হিসেবে ধরা হয়। 2019 সালে যুক্তরাষ্ট্রের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি নিজেই জানিয়েছিল, পুরো পশ্চিম এশিয়ায় ইরানের কাছে সবচেয়ে বড় এবং সবচেয়ে বৈচিত্র্যময় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার রয়েছে। সহজভাবে বললে, ইরানের কাছে শুধু বেশি সংখ্যক মিসাইলই নেই, বরং বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন ক্ষমতার মিসাইলও আছে। এই বিশাল মিসাইল ভাণ্ডারই এখন ইরানের সবচেয়ে বড় শক্তি, আর এই শক্তিকেই তারা ব্যবহার করছে তাদের শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে প্রধান অস্ত্র হিসেবে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মিসাইল ডিফেন্স প্রজেক্টের পরিচালক টম কারাকো সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, আমেরিকার সেনা সর্বশক্তি দিয়ে টার্গেটে আঘাত হানার চেষ্টা করছে। কোথায় সেগুলো রয়েছে সে বিষয়ে আমাদের এখন মোটামুটি ধারণা হয়ে গিয়েছে, কিন্তু সবকিছু ধ্বংস করা এবং নির্ভুল মূল্যায়ন করা খুবই কঠিন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার লক্ষ্য ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা দ্রুত নির্মূল করা। কিছু বিশ্লেষক ধারণা করেছিলেন, টানা আঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে শিগগিরই টান পড়তে পারে। তবে ইসরায়েল বলছে, বাস্তবতা ভিন্ন। ইরানের হাতে এখনও উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়ে গেছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন এক ব্রিফিংয়ে বলেন, ইরানের হাতে এখনও উল্লেখযোগ্য সক্ষমতা রয়েছে। ফাতা-2 ইরানের মারাত্মক ক্ষেপণাস্ত্র। প্রভাবশালী সামরিক সাময়িকী মিলিটারি ওয়াচ ম্যাগাজিন এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের তৈরি এই ফাতা-2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে বর্তমান বিশ্বের প্রচলিত কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কার্যত ঠেকাতে পারছে না। এই দাবির পেছনে শুধু তত্ত্ব নয়, আছে বাস্তবের ইঙ্গিত। প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিক অভিযানে ইসরায়েলের উচ্চ মূল্যের সামরিক লক্ষ্যবস্তুতে অন্তত 3টি সফল আঘাত হেনেছে এই ক্ষেপণাস্ত্র। অর্থাৎ এটি শুধু কাগজে কলমে শক্তিশালী নয়, বাস্তব যুদ্ধক্ষেত্রেও তার ক্ষমতার প্রমাণ রাখছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এটি এত ভয়ঙ্কর? উত্তর লুকিয়ে আছে এর প্রযুক্তিতে। ফাতা-2 ব্যবহার করে হাইপারসনিক গ্লাইড ভেহিকেল বা HGV প্রযুক্তি। এটি সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো সরল পথে চলে না, বরং বায়ুমণ্ডলের ওপরের স্তরে উঠে গিয়ে হঠাৎ দিক পরিবর্তন করে, গতিপথ বদলায়, কখনো নিচে নামে, আবার উপরে উঠে, ঠিক যেন আকাশে ছুটে চলা এক বুদ্ধিমান শিকারী। এই অপ্রত্যাশিত গতিবিধির কারণেই এটি রাডারের চোখ ফাঁকি দিতে পারে। প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা যেখানে নির্দিষ্ট গতিপথ ধরে লক্ষ্যবস্তু ধ্বংস করতে চায়, সেখানে ফাতা-2 নিজের পথ নিজেই বদলে নেয়। ফলে সেটিকে ট্র্যাক করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আর আছে এর গতি, যা আতঙ্কের মূল। ফাতা-2 ছুটতে পারে শব্দের গতির 10 গুণ বেশি, অর্থাৎ ম্যাক 10 গতিতে। এমন গতিতে কোনো বস্তু এগোলে সেটিকে থামাতে হলে প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও দ্রুত হতে হবে। ইসরায়েলের শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমস এর ভাইস প্রেসিডেন্ট ইউভান বাসাস্কি একসময় স্বীকার করেছিলেন, বর্তমানের প্রতিরক্ষা প্রযুক্তি এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত নয়। তার মতে, ম্যাক 10 গতির ক্ষেপণাস্ত্র থামাতে হলে ইন্টারসেপ্টরকে প্রায় ম্যাক 30 গতিতে পৌঁছাতে হবে। কিন্তু এখানেই আসে বাস্তবতার দেয়াল। বায়ুমণ্ডলের ঘর্ষণ এমন উচ্চ গতিকে কার্যত অসম্ভব করে তোলে। অর্থাৎ প্রযুক্তি যতই উন্নত হোক, প্রকৃতির নিয়মের সামনে তা থমকে যায়। এই কারণেই সামরিক বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যে চাপে ছিল।
ইরানের পুরনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধেই তারা হিমশিম খাচ্ছিল। তার উপর এখন যুক্ত হয়েছে হাইপারসনিক প্রযুক্তির এই নতুন স্তর। এ যেন এক নতুন সমীকরণ, যেখানে প্রতিরক্ষা পিছিয়ে পড়ছে আর আক্রমণ এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। ইসরায়েল অবশ্য বসেনি, তার একটি বিশেষ জোন ডিফেন্স মডেল তৈরির কথা ভাবছে, যেখানে নির্দিষ্ট এলাকায় বহুস্তর প্রতিরক্ষা তৈরি করা হবে। কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন করতে সময় লাগতে পারে কয়েক দশক, খরচ হতে পারে বিলিয়ন ডলার। অর্থাৎ সমাধান আছে, কিন্তু তা এখনই নয়। বর্তমান বাস্তবতায় সামরিক বিশ্লেষকদের একটাই স্পষ্ট ধারণা, ফাতা 2 এখন এমন এক অস্ত্র যা প্রতিরক্ষা প্রাচীরকে অতিক্রম করার ক্ষমতা রাখে প্রায় বাধাহীনভাবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে চলমান অপারেশন ট্রু প্রমিস 4 অভিযানে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC-র নৌ ইউনিটের আত্মঘাতী ড্রোনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যুদ্ধের চতুর্থ দিনে একটি বিশেষ কৌশলগত পরিবর্তন লক্ষ্য করা গেছে, যেখানে IRGC-র অ্যারোস্পেস ফোর্স এবং নেভি ইউনিটের মধ্যে সুনির্দিষ্ট দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানার মূল দায়িত্ব এখন IRGC নেভির ওপর ন্যস্ত করা হয়েছে। হিজবুল্লাহর সমন্বিত হামলা, একাধিক ইসরায়েলি ঘাঁটি কাঁপল, এক রাত এক দিন, আর তাতে যেন বদলে গেল যুদ্ধের ছন্দ। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ একের পর এক আঘাতে কাঁপিয়ে দিয়েছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলো। 3 মার্চ বিকেল, সময় তখন প্রায় 5টা, হঠাৎ করে হাইফার আকাশে গর্জে ওঠে ড্রোনের ঝাঁপ। লক্ষ্য কিরিয়াত এলিয়েজারের আয়রন ডোম রাডার সিস্টেম। আকাশ প্রতিরক্ষার হৃদয়ে আঘাত। পরের দৃশ্য আরো নাটকীয়। 4 মার্চ ভোর 4:30, ড্রোনের স্কোয়াড্রন উড়ে যায় আইন সীমার ঘাঁটির দিকে, যা সীমান্ত থেকে প্রায় 75 কিলোমিটার দূরে। একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি। যুদ্ধের ঢালেই সরাসরি আঘাত। একসঙ্গে বহু লক্ষ্য, যেন পরিকল্পিত ঝড়। দিন বাড়ার সঙ্গে সঙ্গে হামলার তীব্রতাও বাড়ে। দুপুর 2টা, একই সময়ে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত। রামাত ডেভিড বিমান ঘাঁটি ড্রোন হামলা। তেল হাসমের নির্ভুল ক্ষেপণাস্ত্র আঘাত। হাইফা নৌ ঘাঁটি কামিকাজে ড্রোন হামলা। এ যেন একসঙ্গে চালানো সমন্বিত যুদ্ধ কৌশল। একটি নয়, দুটি নয়, পুরো প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলার চেষ্টা। 100 অস্ত্রের ঝড়, ড্রোন, রকেট, মিসাইল। ইসরায়েলি গণমাধ্যম বলছে শুধু বুধবারই ছোড়া হয়েছে প্রায় 100টি অস্ত্র। এর মধ্যে ছিল ড্রোন, রকেট, ক্ষেপণাস্ত্র। রাতের আধারে আরও আঘাত। আগের রাতেও থামেনি হামলা। রাত 1:20, মেতুলা এলাকায় জড়ো হওয়া ইসরায়েলি সেনাদের উপর রকেট হামলা। রাত 2টা, ড্রোন আঘাত হানে ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ এর সদর দফতরে, যা ইসরায়েলের প্রতিরক্ষা প্রযুক্তির কেন্দ্র। রাত 3:30, সাফাদের পূর্বে গিভাত ড্রোন কন্ট্রোল বেজে নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা। একই সঙ্গে আঘাত হানে দাদো বেজ, উত্তর অঞ্চলীয় কমান্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র। স্থলযুদ্ধেও আঘাত। শুধু আকাশ নয়, স্থলেও তীব্র সংঘর্ষ। লেবাননের হুলা গ্রামে প্রথমে একটি সাঁজোয়া যান ধ্বংস, তারপর একটি মেরকাভা ট্যাঙ্ক সরাসরি আঘাতে বিধ্বস্ত। হিজবুল্লাহ তাদের হামলার ভিডিও প্রকাশ করেছে। মেরন ঘাঁটিতে ড্রোন হামলা, আরেকটি ভিডিওতে ট্যাঙ্ক ধ্বংসের মুহূর্ত। ইরান বিরোধী সামরিক অভিযানের প্রথম 4 দিনেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রায় 200 কোটি মার্কিন ডলারের সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। আনাদোলু এজেন্সির সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই হিসাব প্রকাশ করা হয়েছে। সবচেয়ে বড় ক্ষতির ঘটনা ঘটে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে। সেখানে স্থাপিত যুক্তরাষ্ট্রের একটি দূরপাল্লার আগাম সতর্কতামূলক রাডার ব্যবস্থা ক্ষেপণাস্ত্র হামলায় আঘাতপ্রাপ্ত হয়। রাডারটির আনুমানিক মূল্য প্রায় 110 কোটি ডলার। কাতার কর্তৃপক্ষ রাডারে আঘাত ও ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া কুয়েতে মিত্র সুলভ গোলাবর্ষণ এর ঘটনায় 3টি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। কুয়েতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ভুল গুলিতে এই ঘটনা ঘটে বলে জানানো হয়েছে। 6 জন ক্রু সদস্য প্রাণে বেঁচে গেলেও বিমানগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এগুলোর প্রতিস্থাপন মূল্য প্রায় 28 কোটি 20 লাখ ডলার ধরা হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে এখন শুধুমাত্র চীনা জাহাজ চলাচল করতে পারবে। ইরান জানিয়েছে অনুমতি ছাড়া অন্য কোনো জাহাজ প্রণালী অতিক্রম করলে তা বিপদে পড়তে পারে। ইসলামিক রিভলিউশনারি গার্ড জানিয়েছে তারা প্রণালী পুরোপুরি নিয়ন্ত্রণ করছে এবং যে কোনো জাহাজ ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার ঝুঁকিতে রয়েছে। অবিশ্বাস্য এক দাবি করেছে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC। তাদের ভাষ্য, পারস্য উপসাগরের সীমানা পেরিয়ে এবার তারা সরাসরি ভারত মহাসাগরে থাকা একটি মার্কিন ডেস্ট্রয়ারে আঘাত হেনেছে। IRGC জানিয়েছে এই হামলায় ব্যবহার করা হয়েছে 2টি শক্তিশালী অস্ত্র। একটি হলো গাদর 380 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, অন্যটি তালাইয়ে ক্রুজ মিসাইল।
গাদার 380 একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল। এর সর্বোচ্চ পাল্লা প্রায় 2000 কিলোমিটার, অর্থাৎ এটি দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অন্যদিকে তালায়ে ক্রুজ মিসাইলের পাল্লা প্রায় 1000 কিলোমিটার। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এটি মাঝপথেই নিজের লক্ষ্য পরিবর্তন করতে পারে। মানে শত্রু যদি ভাবেও যে আক্রমণ এড়িয়ে গেছে, তবুও শেষ মুহূর্তে সেটি ফিরে আসতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে এই হামলার আসল গুরুত্ব অন্য জায়গায়। ভারত মহাসাগরের মতো দূরবর্তী এলাকায় গিয়ে মার্কিন নৌবাহিনীকে টার্গেট করা এটি স্পষ্ট এক বার্তা। বার্তাটি হলো ইরান এখন শুধু নিজের আশপাশে নয়, দূর সমুদ্রেও যুক্তরাষ্ট্রের উপস্থিতিকে চ্যালেঞ্জ করতে প্রস্তুত। আইআরজিসির দাবি অনুযায়ী হামলার সময় মার্কিন ডেস্ট্রয়ারটি একটি ট্যাঙ্কার থেকে জ্বালানি নিচ্ছিল, অর্থাৎ এটা ছিল সবচেয়ে দুর্বল মুহূর্ত। ঠিক সেই সময়ে আঘাত হানা হয়েছে। এমন আঘাত মনস্তাত্ত্বিক চাপও তৈরি করে, কারণ সমুদ্রে নিরাপদ মনে করা শক্তিশালী নৌবহরও যদি আক্রমণের শিকার হয়, তাহলে সেই নিরাপত্তা আর নিরাপদ থাকে না। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বিবৃতিতে আরও জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন ডেস্ট্রয়ার ও ট্যাঙ্কার উভয় জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং সমুদ্রের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ইরানি সামরিক বাহিনী এই অভিযানকে ইরান বিরোধী মার্কিন ও জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে একটি চূড়ান্ত ও দাঁত ভাঙা জবাব হিসেবে বর্ণনা করেছে। এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের শক্তির প্রতীকগুলোর একটি এটি। আইআরজিসি দাবি করছে তাদের ট্রু প্রমিস 4 অভিযানে এই রণতরীকেও লক্ষ্যবস্তু করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের নৌ কৌশলের জন্য বড় এক চ্যালেঞ্জ। কিন্তু এই লড়াই শুধু সমুদ্রে সীমাবদ্ধ নয়, এটি এখন বহুমাত্রিক। ইসরায়েলের ভেতরে হামলা, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও সৌদি আরবে মার্কিন স্বার্থে আঘাত, সব মিলিয়ে যুদ্ধ এখন ছড়িয়ে পড়েছে আকাশ, স্থল ও সমুদ্রে। ইরান যদি দীর্ঘ সময় ধরে এই সক্ষমতা ধরে রাখতে পারে, তাহলে এটি শুধু সামরিক নয়, অর্থনৈতিক ভারসাম্য বদলে দিতে পারে। বিশ্লেষকদের মতে ইরানের কৌশল এখন 3 স্তরে কাজ করছে। প্রথমত, মিসাইল ও ড্রোন দিয়ে সরাসরি আঘাত। দ্বিতীয়ত, মার্কিন মিত্র দেশগুলোর ওপর চাপ তৈরি। তৃতীয়ত, দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা দেখানো। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, জেরুজালেমে ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। তার আগে সতর্ক করতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী শহরের বিভিন্ন অংশে এয়ার রেইডের সাইরেন বাজায়। বাসিন্দাদের অনেকে বাংকারে আশ্রয় নেন বলে জানা গিয়েছে। ইরানের সরকারি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে তাদের এক নৌবাহিনীর কমান্ডারকে উদ্ধৃত করে বলা হয়েছে, যুদ্ধের শুরু থেকে এখনো পর্যন্ত 10টিরও বেশি জাহাজ এবং ট্যাঙ্কারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে আইআরজিসি। و ارتش اون کشتی ها رو با آتش خواهند کشید. হরমুজ প্রণালী ইরানের তুরুপের তাস, একটি সরু জলপথ, কিন্তু তার গুরুত্ব পুরো পৃথিবীর সমান। এই পথ দিয়ে যায় বিশ্বের প্রায় 20% তেল। সেই পথ বন্ধ করে দিয়েছে ইরান, যুক্তরাষ্ট্রের মাথায় হাত। খবরে বলা হচ্ছে, ইরান সিদ্ধান্ত নিয়েছে হরমুজ প্রণালী দিয়ে এখন থেকে শুধু চীনের জাহাজই চলতে পারবে। এটি কেবল একটি সামরিক পদক্ষেপ নয়, বরং কূটনৈতিক বার্তা। কারণ চীন ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র সমালোচনা করেছে। ইরান যেন বলছে, যারা পাশে থাকবে, পথ তাদের জন্যই খোলা। 20% তেলের পথ থেমে গেলে কি হয়? এই প্রণালী যুক্ত করেছে পারস্য উপসাগরকে খোলা সমুদ্রের সঙ্গে। এখান দিয়ে প্রতিদিন হাজার হাজার তেলবাহী জাহাজ চলাচল করে। কিন্তু এখন শত শত ট্যাঙ্কার আটকে আছে, জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা, বাজারে অস্থিরতা। বিশ্বজুড়ে তেলের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আইআরজিসির ঘোষণা, সবকিছু আমাদের নিয়ন্ত্রণে। ইরানের শক্তিশালী বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি বলছে, হরমুজ প্রণালী এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে। তাদের সতর্কবার্তা আরো ভয়ঙ্কর। কোনো জাহাজ প্রবেশ করলে মিসাইল হামলা হতে পারে, ড্রোন আক্রমণ হতে পারে। অর্থাৎ এই জলপথ এখন কার্যত একটি যুদ্ধক্ষেত্র। উপসাগরীয় দেশগুলো চাপে। এই পথের উপর নির্ভর করে আরব আমিরাত, কাতার। তাদের জ্বালানি রপ্তানি এখন ঝুঁকিতে। বিশেষ করে এশিয়ার দেশগুলো বড় ধাক্কা খেতে পারে। হরমুজ প্রণালী পারস্য উপসাগরের বন্দরগুলোকে উন্মুক্ত সমুদ্রের সঙ্গে যুক্ত করে। বিশ্বের মোট তেলের প্রায় 20% এই পথে আসে, যা চীন ও ভারতের মতো এশিয়ার বাজারে পৌঁছায়। রুট বন্ধ থাকলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। চীন সব পক্ষকে প্রণালীতে নিরাপত্তা বজায় রাখতে আহ্বান জানিয়েছে এবং তার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এর আগে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা নিন্দা জানিয়েছে চীন। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে অবিলম্বে হামলা বন্ধের দাবি জানিয়েছে মস্কো ও বেজিং। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ স্পষ্ট জানিয়েছেন, তেহরান পারমাণবিক বোমা তৈরি করছে এমন কোনো প্রমাণ মস্কোর কাছে নেই।
চীন এই যৌথ হামলাকে আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে অভিহিত করে অবিলম্বে সামরিক অভিযান স্থগিত করার আহ্বান জানিয়েছে। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তার ইসরায়েলি সমকক্ষ গিডিয়ন সার এর সঙ্গে এক ফোন আলাপে বলেন যে যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছিল, ঠিক তখনই এই সামরিক হস্তক্ষেপ শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে। ইরান হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে। তেহরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, কোনো জাহাজ প্রণালী পার হওয়ার চেষ্টা করলে রিভলিউশনারি গার্ড ও নৌবাহিনী সেটিকে লক্ষ্যবস্তু করবে। জ্বালানি বাজার পর্যবেক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান কেপলার জানিয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর থেকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জ্বালানি তেলের ট্যাঙ্কার চলাচল 90% কমে গেছে।